আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, 1971-এ আমি তখন মাত্র 7 বছরের ছিলাম। জামাতকে নিয়ে যখনই কথা হয় একটা ডট 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 ওখানে থেকে যায়। প্রবাসীরাও অনেক কথাই আমাদেরকে বলেন। তো আপনার কাছ থেকে স্পেসিফিকলি সে সময়ের ভূমিকা এবং এবারে যে সফর, এই সফরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনার কোনো আলোচনা বা সুযোগ জামাতের হচ্ছে কিনা আমি একটু জানতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছি বৃহত্তর স্বার্থে। আশা করি সবর করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। প্রথম প্রশ্নের জবাব হলো, আপনি যেমন 7 বছরের শিশু, আমি তখন 12.5 বছরের শিশু। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে। আমার সেকেন্ড কাজিন, উনি তখনকার ইপিআরের একজন অফিসার ছিলেন। তিনি উই রিপোর্ট বলে চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন, তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল। থার্ড ডেতেই কিন্তু ওপেন ফাইটে তিনি মারা যান। কাজে আমি কিন্তু ওইটা ইনহেরিট করি। আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে। তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার, কিন্তু স্রোতের তালে আমিও কোনো না কোনো একটা সংগঠনের হাতে লেখা পোস্টারের কর্মী। সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না, বিভিন্ন প্ল্যাটফর্ম। তবে যা দেখেছি, এই আদো বুঝ নিয়ে যা দেখেছি, তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটাকে অস্বীকার করতে পারবে না। পাকিস্তানের 23 বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ, এই দুইটা মিলে। 70-এর নির্বাচন ছিল 23 বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি। তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন, তাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, এমপিরাও নির্বাচিত হতেন, এমএনএরাও নির্বাচিত হতেন। সেখানে দুটো ছিল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি। ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি ম্যাচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ, সরাসরি তার শাসক নির্বাচনের জন্য। সেই বছর ভোটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানের ভুট্টো সাহেব 72টি আসন পেয়েছিলেন। অন্যান্য আসনগুলা বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল। আর পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে 2টি ছাড়া সবগুলো উইন করেছিল আওয়ামী লীগ, 160টি আসন। ফলে 300 আসনের যে জাতীয় পরিষদ, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ। আমরা ইতিহাস থেকে যেটা দেখি, জামাতই প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিবে। এটা মার্চের 1 তারিখ। যখন অনিশ্চিত হয়ে পড়ল, যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল, আশঙ্কা যখন দেখা দিল, পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়ালো। শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চের দিন গত রাত্রে অ্যারেস্ট করেন। সিনিয়র লিডাররা তারা সরে গেলেন, যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন। এবং 26-27 তারিখের দিকে পরস্পর 2টি ডিক্লারেশন আসলো, স্বাধীনতার ঘোষণা আসলো। প্রথমে এক ধরনের, পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের। এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয়। 9 মাস এই যুদ্ধ চলে। এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে 10 জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব, 8 জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে। তারপরে উনি হিথ্রোতে যান, মানে লন্ডন হয়ে হিথ্রোয় তিনি বাংলাদেশে আসেন। তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি 4.5 বছরের মতো সময় পান দেশ পরিচালনা করার। সেই সময় 2টি আইন হয়েছিল, একটি যুদ্ধ অপরাধ আইন, আর একটা হয়েছিল কোলাবরেটর আইন। এই 2 আইনে
24,000 লোকের বিরুদ্ধে মামলা হয়, আর যুদ্ধ অপরাধী হিসাবে 195 জনকে ফাইনাল করেন শেখ মুজিব নিজের হাতে, যার মধ্যে পূর্ব পাকিস্তানে কোনো নাগরিক ছিলেন না, সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক। কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে 34,000 লোক যারা ছিলেন, তারা সবাই কোলাবরেটর আইনে কিন্তু প্রসিকিউটেড হন। আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে, একটা আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন 422টি থানা ছিল পূর্ব পাকিস্তানে, কোনো একটি থানায় মামলা তো দূরের কথা, একটা জিডিও ছিল। যখন ঘটনা তাজা, সাক্ষী জীবিত, আলামত একেবারে স্পষ্ট, তখন কিছু ছিল না। হ্যাঁ, আমরা ধরে নিলাম 2-4 জন থাকলে হয়তো এটা কোনোভাবে বলে এসকেপ হয়ে গেছে, পরবর্তী যে কোনো সময় তাদের নামে মামলাটা হতে পারত। কিন্তু না, আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন যে 4টা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হবে। সবুর খান সাহেব, মালেক সাহেব, নুরুল আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন, তারা জেলে ছিলেন। বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিলেন। 4টা অপরাধ কি? যারা মানুষ খুন করেছেন, দর্শন করেছেন, লুণ্ঠন করেছেন, অগ্নিসংযোগ করেছেন। স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল অ্যামনেস্টির আন্ডারে আনা হয়নি, সাজানো ক্ষমার আওতায় তারা আসেন। এখানেও কিন্তু জামাতের লোক নেই। আপনারা রিসেন্টলি দেখছেন একটা পুরানা, অনেকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না, এগুলো শুনেও লাভ নাই। রিসেন্টটা দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আ.ক.ম. মুজাম্মেল। তার নেতৃত্বে 10,000 রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় 8,000-এর ঊর্ধ্বে লোক বিলংস টু আওয়ামী লীগ, 1,000 অল্প আরেকটা দল, 37 জন মানুষের নাম এসেছে তারা জামাতে ইসলামীর সাথে রিলেটেড। ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল, কে কোন দলে আছে। কিন্তু আনফরচুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন 71-এর ওই বিষয়টা চলে আসে, তাহলে কি 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছে, বেতন নিয়েছে, এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে, বেনিফিট নিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, বিপদের সময় এটা সরকারের দায়িত্ব, নাগরিকদেরকে দেখা দেখেছে যে সে কোন দলের, এটা আমাদের দেখার ব্যাপার না। সেগুলো বাস্তবতা। 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় 90 জায়গায় পাকিস্তানের পতাকা উড়েছে। অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে। 15 তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী 2 দিনে ওই পতাকাও নেমে গেছে, চাকরিও বন্ধ হয়ে গেছে। এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছে। এখন এটা বলতে পারেন জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যায়, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। করলে ভালো হতো, করা উচিত ছিল, এই ব্যাপারে আমাদের দ্বিমত নাই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে। তাদের জীবদ্দশা এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই,
আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 47 সাল থেকে শুরু, জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না। এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হবে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখনকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তো আমাদেরটা মানবে কেন? আমাদের ওরকম যত ভুল হয়েছে, জানা অজানা, এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছু বলার আছে বলেন? দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড। এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে, দেশের বুকে ক্ষমা চায় নাই। ভাই, আমি দেশেও চাইছি, আমার মুরব্বীরাও চাইছেন, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব। আবার কেউ আমাদেরকে এরা বলে একটা দল আমাদের দেশে আছে, বেশি বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়া অপরাধ তাহলে? কেউ শুধু 71 নিয়ে ক্ষমা চাইতে বলে আর কি। ভাই, শুধু 71ই ভুল করেছি, আর করি নাই। আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে। আমাদের ঝুলিতে কিছু নাই বলে মনে করেন? প্রশ্ন তোলার বহু কিছু আমাদের ঝুলিতে আছে। আমি একজন তরুণ মানুষ, আমি তো রক্ষী বাহিনীর চাবুকের শিকার। আমি এই প্রশ্ন আজকে যদি তুলি, আমার মা বাপের দুয়াল্লা আমাকে বাঁচায় রাখছেন, এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসেন। সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক মহল? যে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটুয়া বাহিনীর দরকারটা কি ছিল, যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল। দে ক্যান ডু এনিথিং উইথ ফুল অ্যামনেস্টি। তাদের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করার কম তখন কোনো সাহস কারো ছিল না। দ্যাট ওয়াজ দি সিনারিও। 35,000 people been killed without any judicial process. They became victim of extrajudicial killing. এমনকি একজন মুক্তিযোদ্ধা, তিনি মারা যাওয়ার পরে সংসদের ভিতরে তো উল্লাসিত করা হয়েছে। কই, আমরা তো এগুলো নিয়ে কথা তুলি না। আমরা চাই না যে এই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায়। এই জাতির কোনো ভবিষ্যৎ নেই। We are forward looking. আমরা সামনে দেখতে চাই।